দেখুন, এটা একাধিক বিষয়ে এই রাজ্য সরকার তড়িঘড়ি করে কিছু বিল আনার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। এর মধ্যে কয়েকটি বিলের খসড়া পাওয়া গিয়েছে, একটি বিল এখনো আমরা সেইভাবে দেখতে পাইনি। তো এই তড়িঘড়ি করে যে বিলগুলি আনা হচ্ছে তার মধ্যে যেগুলি হাতের কাছে পাওয়া যাচ্ছে অত্যন্ত উদ্বেগজনক। একটি বিল আনা হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। শুনতে ভালো যে এটা জনগণের নিরাপত্তা এবং সমাজ বিরোধী দমন সংক্রান্ত বিল, কিন্তু এই বিলটি যা চেহারায় আনা হয়েছে এ সংক্রান্ত আমাদের চলতি আইন আছে। যদি আপনাদের মনে হয় আপনারা এগুলি দমন করবেন খারাপ কাজ, তার জন্য পুলিশের হাতে যথেষ্ট আইন আছে, কিন্তু তার আড়ালে যে আইনটা আনা হচ্ছে এটা একটা ভয়ঙ্কর। এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে সেটা ব্রিটিশ গভর্নমেন্ট রাওলাট আইন যে এনেছিল, যাকে তাকে ধরে নিতে পারবে, এটা সেই পরাধীন ভারতের ব্রিটিশের দমন পীড়ন আইন, যে বিনা বিচারে আটক থাকবে, ধরে নিতে পারবে, এটা রাওলাট আইনের 2026 সংস্করণ। তো এখন ব্রিটিশরা দমন পীড়নের জন্য যে ধরনের ব্যবস্থা নিয়েছিল এই বিলটি, তাই এই বিলটি মূলত আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করা হবে। আমরা নিশ্চয়ই ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা আইনের পক্ষে, কিন্তু এখানে যেভাবে একেবারে আমাদের পদ্ধতি কি, এখন যেটা আপনি কোনো অপরাধ, আমি কোনো অপরাধ করছি কিনা, আমাদের জন্য আইপিসি আছে, এরপরে যে তদন্ত বিচারের জন্য সিআরপিসি আছে, পরে চলে এসছে ন্যায় সংহিতা, কিছু কিছু ক্ষেত্রে অন্যায় সংহিতা হয়ে যাচ্ছে। তো এখন তারপরে এটা যেটা এসছে সেটা একেবারে উল্টো পুরাণ, উল্টো রথের মতো উল্টো সংবিধান। ভারতের সংবিধান যে অধিকার মানুষকে দিচ্ছে তার সম্পূর্ণ পরিপন্থী এই বিলটা। এখানে যা বলা হচ্ছে যে এখন যে কোনো ব্যক্তিকে, এটা 2 নম্বর ক্লজে, ক্লজ 2D তে এখানে গুন্ডা শব্দের একটা নতুন ব্যাখ্যা দেয়া হয়েছে। তো গুন্ডা তো গুন্ডাই, তার তো দমনই হওয়া উচিত, কিন্তু গুন্ডা শব্দটাকে নতুন করে ডেসক্রাইব করতে গিয়ে এমন শাখা প্রশাখা করে দেওয়া হয়েছে যে ওই অ্যাক্টিভিটিসের মধ্যে ইচ্ছা করলে যে কোনো কাউকে জড়িয়ে দেয়া যেতে পারে। অর্থাৎ গুন্ডা মানে আপনি আমি যেটা ভাবছি, গুন্ডাটা সেখানে থাকছে না। এখানে এমন কিছু ক্লজ, গুন্ডা মিনস এ পার্সন হু বলে যেটা দেয়া হয়েছে, তাতে যেটা সরকার খারাপ মনে করবে তাতে কে কিভাবে জড়িত, এবং সেই জড়িত রাখার অনেক রকম দরজা খুলে দেওয়া হয়েছে। এপাশে তারপরে একটা ডেঞ্জারাস রয়েছে, আমি সব বিস্তারিত যাচ্ছি না। 3 নম্বরে রয়েছে, the state government may, if satisfied on the basis of a report submitted by a police officer not below the rank of superintendent of police, মানে এসপি র্যাঙ্কের একজন অফিসার যদি মনে করেন, with a view to preventing any gunda from committing any anti-social activity in the state of West Bengal, যদি পুলিশ অফিসার একজন মনে করেন যে এ করতে পারে, সঙ্গে সঙ্গে তাকে ধরে নেবে। তো আমাদের এখানে তো এই আশঙ্কা বা অনুমান ভিত্তিক অ্যারেস্টের নিশ্চিতভাবে পদ্ধতি আছে এবং সেটা হয়, কিন্তু তার সঙ্গে এবার যেটা যোগ করে দিচ্ছে যে আপনি মোটের উপর কাউকে অ্যারেস্ট করলে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রোডাকশন করতে হয়। এখানে এমন প্রভিশন থাকছে যে আপনাকে সেটা করতে হচ্ছে না, আপনাকে আটকে রাখা যেতে পারে।
সঙ্গে সঙ্গে মেমো অফ অ্যারেস্ট দেওয়া উচিত, যাতে আপনি জানতে পারেন আপনাকে কি অপরাধে অ্যারেস্ট করছে। এখানে মেমো অফ অ্যারেস্টের জন্য এত দিন দিয়ে দেওয়া হয়েছে। মারাত্মক জিনিস হচ্ছে যে এখানে আপনি every person in respect of whom a detention order has been made under this act shall be detained in such correctional home within state of West Bengal। অর্থাৎ এখন যে জেলের জুরিসডিকশন আছে, অর্থাৎ ব্যাংশাল কোর্টে যদি আপনাকে কোনোভাবে জেলে যেতে হয়, আপনাকে প্রেসিডেন্সি জেলে যেতে হবে, আবার মানে এইভাবে। কিন্তু এখানে যা হচ্ছে, আপনাকে কলকাতায় ধরলে জলপাইগুড়িতে রাখতে পারে, জলপাইগুড়িকে ধরলে পুরুলিয়ায় রাখতে পারে। অর্থাৎ কাউকে অপছন্দে, রাজনৈতিক প্রতিহিংসা বা যে কোনো কারণে কাউকে যদি অ্যারেস্ট করা হয়, তিনি কেন অ্যারেস্ট হলেন আপনি সঙ্গে সঙ্গে জানতে পারবেন না। আপনাকে কোথায় রাখা হচ্ছে জানতে সময় লেগে যাবে যদি দূরে কোথাও পাঠিয়ে দেন। এবং মারাত্মক হচ্ছে ডিটেইনড পারসন শ্যাল নট, এটা হচ্ছে 10 নম্বর ক্লজের 4 নম্বর সাব ক্লজ। এ ডিটেইনড পারসন শ্যাল নট বি অর্ডিনারিলি বি এন্টাইটেলড টু বি রিপ্রেজেন্টেড বাই এ লিগাল প্র্যাকটিশনার বিফোর দ্য অ্যাডভাইসারি বোর্ড। আপনি উকিল দিতে পারবেন না। একজন কাউকে ডিটেইন করে রেখেছে, তার হয়ে কোনো উকিল অ্যাপিয়ার করতে পারবে না অ্যাডভাইসারি বোর্ড। এই অ্যাডভাইসারি বোর্ডটা কি? যে কাউকে অ্যারেস্ট করলে বা ডিটেন্ট করলে যে কোর্টের বদলে অ্যাডভাইসারি বোর্ডকে স্যাটিসফাই করতে হবে। এখানে যেমন 24 ঘন্টার মধ্যে, এখানে সেরকম কোনো প্রভিশন নেই, অনেক দিন আটকে রাখা যেতে পারে। এবং অ্যাডভাইসারি বোর্ডটা সরকার তৈরি করে দেবে, তাহলে বুঝতেই পারছেন কি হবে। এবার সেই অ্যাডভাইসারি বোর্ড আপনার ভাগ্য নির্ধারণ করবে। ফলে এই গোটা জিনিসটা এর ছত্রে ছত্রে যা আছে, এগুলো আমরা রাজ্য বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে আমরা এটা মানুষের কাছে তুলে ধরব যে এটা গুন্ডা দমনের নামে চূড়ান্ত দমন পীড়ন, নাগরিক অধিকার হরণ। অর্থাৎ আমাদের দেশের সংবিধান বলছে যতক্ষণ কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত না হন, তার কিছু অধিকার থাকবে। আর এটা দোষী দূরের কথা, কাকে সন্দেহভাজন হলেই আপনার লাইফ হেল করে দেওয়ার গোটা ক্ষমতা এটার মধ্যে থাকছে। ফলে এটা আমরা খুব স্পষ্টভাবে বলছি, এটা ব্রিটিশের যে রাওলাট আইন ছিল, সেই রাওলাট আইন, যেটাকে আমরা ড্রাকোনিয়ান ল বলতাম, ড্রাকোনিয়ান ল যেটা ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট তৈরি করেছিল, যে যাকে তাকে যখন তখন ধরে আটকে রাখা যাবে, এটা ব্রিটিশের দমন পীড়নের রাওলাট আইনের 2026 সালের সংস্করণ। এটা প্রতিহিংসা কাদের বিরুদ্ধে ব্যবহার হবে? আমাদের বিরুদ্ধে ব্যবহার হবে, যারা বিরোধিতা করব। যে কোনো নাগরিক যারা সরকারের কোনো ভুল কাজের বা নীতিগতভাবে সমালোচনা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবহার হবে। এবং আজকে যে বিজেপি সমর্থকরা হাততালি দেবেন বা সমর্থন করবেন, কোনো সময় তাদের বিরুদ্ধেও তো ব্যবহার হতে পারে। আপনাদেরও তো গোষ্ঠী লড়াই আছে, আপনাদেরও তো শিবির আছে। ফলে এই যে ভয়ঙ্কর এই আইন, আমরা এর সর্বাত্মক বিরোধিতা করছি। চূড়ান্ত স্বৈরাচারী, ফ্যাসিবাদী এরা যারাই এটা তৈরি করে থাকুন, এটা দেখুন, the maximum period of which any person may be detained in pursuance of a detention order made under this act and confirmed under section 10 shall not exceed 12 months from the date of detention। অর্থাৎ আপনি তো 1 বছর শুধু এমনি আপনাকে আটকে রাখতে পারবে, এটা দিয়ে আপনাকে তো 1 বছর শুধু এমনি আটকে রাখতে পারবে। এখনকার নিয়ম কি? কাউকে কোনো অপরাধে অ্যারেস্ট করা হলো, তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে নিতে হবে। এবার মাননীয় বিচারকের সেখানে এখতিয়ার, আপনাকে বেল দেবে নাকি পুলিশ কাস্টডি, পুলিশের হেফাজতে দেবে, নাকি আপনাকে জেলে পাঠাবে। তো এখানে তো কোর্টকে এড়িয়ে বিচার ব্যবস্থা হচ্ছে একটা। এখানে কোর্টের ভূমিকাই থাকছে না, অ্যাডভাইসারি বোর্ডে চলে যাচ্ছে। এটা কি করে হবে? আমরা বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে এবং
আনুষঙ্গিক যে যে আইনি পথে সম্ভব এই বিলের সর্বাত্মকভাবে বিরোধিতা করা হবে। আমরা সরকার পক্ষকে অনুরোধ করব যে আপনারা তাড়াহুড়ো করে সংখ্যা তত্ত্বে এই বিল পাস করাবার চেষ্টা করবেন না। এটা আত্মঘাতী বিল। বিজেপির বিধায়কদেরও অনুরোধ করব যে আজকে আপনারা সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে যে বিল পাস করাতে যাচ্ছেন এটা কিন্তু ভয়ঙ্কর আত্মঘাতী একটা পরিস্থিতিতে পরিণত হবে। ফলে এই জিনিস যদি যে কোনো সরকারের হাতে আসে, সেই সরকার এটা অপব্যবহার করার উদ্দেশ্যেই হয়তো কেউ তৈরি করছেন। আর আমরা অনুরোধ করব সরকারকে যে দয়া করে আপনারা দেখুন, এইখানে এই যে দ্য গ্রাউন্ডস অফ ডিটেনশন, এখন কি আছে, আপনাকে অ্যারেস্ট করলে সঙ্গে সঙ্গে একটা অ্যারেস্ট মেমো দিতে হবে এবং 24 ঘন্টার মধ্যে কোর্টে পৌঁছে আপনাকে কেস ডায়েরি সাবমিট করতে হবে, যাতে মাননীয় বিচারক তিনি বুঝতে পারেন যে আপনাকে কেন অ্যারেস্ট করা হয়েছে, কিসের উপর দাঁড়িয়ে বিচারটা হবে। কিন্তু এখানে পরিষ্কার বলে দিচ্ছে as per shall be furnished a detained person as soon as may be and in any case within 5 days from the date of detention। অর্থাৎ আপনাকে কেন অ্যারেস্ট করছে এইটা ব্যাখ্যা করার জন্য 5 দিন সময় দেওয়া হচ্ছে। অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি অ্যারেস্ট মেমো পাবেন না। কোনো কারণে কাউকে ধরলে তার বন্ধু বান্ধবরা যে ছাড়াতে নামবে, কিসের ভিত্তিতে ছাড়াবে, কিসে ধরা হচ্ছে সেটাই তো বলছে না। তখন 5 দিনের মধ্যে বললেই চলবে। কোন জেলে ডাইরেক্ট জেলে পাঠাবার প্রভিশন আছে। ডিটেনশন কোর্ট প্রডিউস করে, কোর্টের অনুমতি, কোর্টকে স্যাটিসফাই করে জেল নয়, আপনাকে ডিটেন করে জেলে পাঠিয়ে দেবে। অ্যাডভাইসারি বোর্ড নিজেরা তৈরি করবে, তাকে স্যাটিসফাই করবে। আপনি বুঝে নিন, যে অ্যাডভাইসারি বোর্ড সরকার তৈরি করবে সে কি পুলিশের রিপোর্টকে বলবে না এটা ভুল, আপনাকে ছেড়ে দেবে? আপনাকে তো টার্গেট করে ধরা হচ্ছে। ফলে একটা রাওলাট আইনের মতো আমাদের যত ছিল জরুরি অবস্থা, সুপার জরুরি অবস্থা, তার উপরের জরুরি অবস্থা, একটা সময় ছিল মিসা, এই সবকে ছাপিয়ে রাওলাট আইনের 2026 সংস্করণ এনারা আনতে চলেছেন। আমরা দাবি করব যে দয়া করে তাড়াহুড়ো করে এত বড় সর্বনাশা দমন পীড়নের জিনিস বিধানসভায় আনবেন না। কিন্তু ওরা এনেছেন। সোমবার দিন বিধানসভায় এটি নিয়ে আলোচনার কথা এবং আনুষঙ্গিক আরো কিছু বিল আনছেন, সেগুলো আমাদের দলীয় নেতৃত্ব খতিয়ে দেখছেন। যেগুলো কপি পাওয়া গেছে সেগুলো লাইন টু লাইন আমরা বিশেষজ্ঞদের মতামত নিচ্ছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত এই ধরনের জনবিরোধী আইনগুলো, স্বৈরাচারী আইন, এগুলোর তীব্র বিরোধিতা করা হবে। আরো দু একটি স্পর্শকাতর আইনের কথা শোনা গেছে, সেগুলো পাওয়া গেলে সেগুলো খতিয়ে দেখে, যেখানে মানুষের সমাজের দ্বিধাদ্বন্দ্ব বিভেদ বেড়ে যেতে পারে, সেখানে যেখানে একটা সমস্যা তৈরির জায়গা আছে এবং প্রত্যেক মানুষ, বিভিন্ন ধর্মের প্রত্যেক মানুষের যে অধিকারগুলো সেখানে যাতে খর্ব না হয়, সেগুলো সুরক্ষিত যেন থাকে, তৃণমূল কংগ্রেস তার পক্ষে গোটা বিষয়টা খতিয়ে দেখছে। এটা গেল 1। 2, তারাতলা কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি কাগজ দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতায় বলেছিলেন, এই দেখুন ওই বিতর্কিত এবং অবৈধ ধাঁচা নির্মাণ কার সই আছে? প্রাক্তন মেয়রের সই আছে। কে দেখিয়েছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথায় দেখিয়েছিলেন? রাজ্য বিধানসভায়। পরের লাইনটি কি বলেছিলেন? কাউকে ছাড়া হবে না। তার থেকে কি মনে হয়? তার থেকে মনে হয় যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট নেতিবাচক ইঙ্গিতপূর্ণ ভাবেই প্রাক্তন মহানগরীকে সইটি দেখিয়েছিলেন। এবার আমাদের পরিষ্কার বক্তব্য যে যারা তারাতলায় জড়িত তাদের অ্যারেস্ট করতে হবে। যে কয়েকজনকে করেছেন ওরকম কয়েকজনকে একটু নিচু তলার অ্যারেস্ট করলেন, আর বিগ ফিশ যারা তারা বাইরে বেরিয়ে রইল, এটা যেন না হয়। আমাদের পরিষ্কার বক্তব্য, যদি ফিরহাদ হাকিম জড়িত থাকেন বা তার সেই সইটা
তার সেই সইটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক। অন্যথায় আপনি দেখালেন কেন? একজনকে মেলাইন করার জন্য তো আপনি সই দেখাতে পারেন না, তা আপনি সইটা তাহলে দেখাতে গেলেন কেন? তাহলে যদি ফিরহাদ হাকিমের সই করাটা অন্যায় হয়ে থাকে তাহলে ফিরহাদ হাকিম এখনো গ্রেফতার নন কেন? আর সইটা যদি অন্যায় না হয়ে থাকে তাহলে আপনি বিধানসভায় ইঙ্গিতপূর্ণভাবে ওই সইটা দেখালেন কেন? আজকে পরীক্ষা হয়ে যাবে। আজ এই চাটন রিতর ওরা আর কি, যেগুলো বালিশচাটা তৃণমূল, তো এই বালিশচাটারা একটি বৈঠক ডেকেছেন বলে শোনা যাচ্ছে। সেখানে পুরসভার অনেককে আমন্ত্রণ করা হয়েছে। আজকে যদি বালিশচাটাদের মিটিংয়ে ফিরহাদ হাকিম থাকেন তাহলে প্রমাণিত হয়ে যাবে যে মাননীয় মুখ্যমন্ত্রী ওটা বিধানসভায় দেখিয়েছেন শুধু ওনার উপর চাপ সৃষ্টি করার জন্য, যে চাপ দিয়ে তাকে তৃণমূল থেকে বালিশচাটা তৃণমূলে পাঠানো হচ্ছে। আমি একটু শেষ করে নিই যে এটা তো পরীক্ষা হয়ে যাবে যে যদি ফিরহাদ হাকিমের সইটা যদি অন্যায় হয়ে থাকে, শুভেন্দুবাবু দেখিয়েছেন, মুখ্যমন্ত্রী দেখিয়েছেন, তাহলে নিশ্চিতভাবে ওটা কোনো একটা গাফিলতি আছে বলেই তো দেখিয়েছেন। তাহলে অ্যারেস্ট হচ্ছেন না কেন? তাহলে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হোক ওই সই যদি অন্যায় হয়ে থাকে। আর যদি আজকে সন্ধ্যাবেলা দেখা যায় তাকে দিয়ে কুনকি হাতির কাজ করানো হচ্ছে, পুরপিতাদের ফোন করা হচ্ছে যে ওখানে চলো ওদের কাছে, তাহলে এটা প্রমাণিত হবে যে শুভেন্দুবাবু ওটা দেখিয়েছেন শুধুমাত্র ওকে চাপে রাখার জন্য, যাকে দিয়ে পুরসভার কাউন্সিলরদের ভাঙানো যায়। এটা তো সন্ধ্যার মধ্যে প্রমাণিত হবে। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, মুখ্যমন্ত্রী কাগজ তুলছেন, এফআইআর হচ্ছে, আগাম জামিন হয়ে যাচ্ছে, এবং ওই দলবদলু গদ্দার বেঈমান বালিশচাটাগুলোর সঙ্গে বসে অন্য পুরপিতাদের ডেকে ডেকে এনে ফিরহাদ হাকিম বসাচ্ছেন, তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন। সেটা আজকে সন্ধ্যাবেলা 5টার মধ্যে প্রমাণ হয়ে যাবে। যদি 5টার সময় দেখা যায় ফিরহাদ হাকিম ওখানে পুরপিতাদের নিয়ে গিয়েছেন, তাহলে এটা প্রমাণ হবে যে বিধানসভায় ওই সইটা তুলে মুখ্যমন্ত্রী তারাতলার মৃত শ্রমিকদের ন্যায় বিচার দিতে চাননি। তিনি শুধু ফিরহাদ হাকিমের উপর চাপ সৃষ্টি করেছেন যাতে বাঁচতে গেলে বালিশচাটাদের সঙ্গে গিয়ে তৃণমূলটার পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদেরকে ফোন করে করে নিয়ে আসুন। কুনকি হাতি করাতে গেছেন। আর যদি ফিরহাদ হাকিম অ্যারেস্ট হয় তাহলে বলবো শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, বিধানসভায় আপনি যতটা জোরের সঙ্গে তারাতলায় ন্যায় বিচারের কথা বলেছেন, আপনি সেই কথা আপনি রেখেছেন। ঘড়ি ধরে 5টায় আমরা বুঝতে পারবো যে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিম অ্যারেস্ট হলে বিধানসভায় আপনি ঠিক বলেছেন, ফিরহাদ হাকিম অ্যারেস্ট না হয়ে যদি ওখানে থাকে তাহলে ধরে নিতে হবে আপনি এগুলো ব্যবহার করছেন শুধুমাত্র তৃণমূলের দল ভাঙানোর জন্য। আপনি কি সময়সীমা বেঁধে দিলেন? তাহলে আমি সময়সীমা বাঁধিনি, ওনারাই তো সময়সীমা করেছেন। 5টায় তো ওনারা মিটিং ডেকেছেন। ওই মিটিংয়ে যদি ফিরহাদ হাকিম কাউন্সিলরদের ডেকে ডেকে নিয়ে যান, উনি তো বাসে করে সব লোককে ভুল বুঝিয়ে নিয়ে গেছেন, তাহলে প্রমাণিত হবে যে শুভেন্দু অধিকারী বিধানসভায় যেটা দেখিয়েছিলেন সেটা গুরুত্বহীন, কাहीं पे निगाह है कहीं पे निशाना। তাহলে মুখ্যমন্ত্রী মুখে বলছেন যে আমি ন্যায় বিচার দেব তারাতলার নিহত শ্রমিকদের, আর উনি অ্যাকচুয়ালি চাপ সৃষ্টি করছেন ববি হাকিমের উপর যে তোমাকে অ্যারেস্ট করবো না, তুমি তৃণমূল থেকে কাউন্সিলরদের ওদিকে নিয়ে যাও। যদি 5টার মিটিংয়ে ওখানে ববি হাকিম বসে থাকে এবং কাউন্সিলরদের নিয়ে বসে থাকে তাহলে প্রমাণিত হবে যে বিধানসভায় ওই নথি দেখানোটা মুখ্যমন্ত্রীর চাপের রাজনীতি, ন্যায় বিচারের রাজনীতি নয়। আর 5টার আগে যদি ববি হাকিমের বিরুদ্ধে গ্রেফতার হয়
তাহলে মেনে নেব। শুভেন্দু অধিকারী যা বলেছিলেন হৃদয় দিয়ে বলেছিলেন, শ্রমিকদের হয়ে বলেছিলেন, গরিবের হয়ে বলেছিলেন, ন্যায় বিচারের জন্য বলেছিলেন। দাদা, তারাতলা কাণ্ডে যেটা জানা যাচ্ছে যে বিজেপি পন্থী শ্রমিক সংগঠন প্রাক্তন মেয়র সহ তৃণমূলের 2 কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তারা লিখিতভাবে জানিয়েছেন এবং তারা আর্জি জানিয়েছেন যেন এটা এফআইআর হিসাবে ট্রিট করা হয় এবং তদন্ত করা হয়। কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী যখন রাজ্য বিধানসভায় মেয়রের সই তুলে দেখিয়েছেন, দেখুন মেয়র যে কোনো বিষয় সই করতেই পারেন, কারণ মেয়রের পক্ষেও তো গোটা বাড়ি সব মানে কোন প্ল্যান কি হচ্ছে স্পট ভিজিট করে করা দেখা সম্ভব নয়। এখন কিন্তু মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন তাহলে এটা বুঝে নিতে হবে কোনো একটা নিশ্চয়ই তিনি একটা কোনো গন্ধ পেয়েছেন বা অনুমান পেয়েছেন, নইলে তিনি ওটা দেখাবেন কেন? তাহলে তিনি ওটা দেখাবেন কেন? তো দেখিয়েছেন এবং যথেষ্ট নেতিবাচকভাবে দেখিয়েছেন। যে দেখুন কাজ সই আছে প্রাক্তন মেয়রের, তার পরের লাইন শুভেন্দুবাবু বলেছেন কাউকে ছাড়বো না। ফলে যদি এই সইটা দেখানোটা থেকে অনুমান হচ্ছে যে ওই জায়গাটায় ফিরহাদ হাকিমের দায় ছিল, তাহলে কেন ফিরহাদ হাকিম অ্যারেস্ট হবে না অবিলম্বে? যে এফআইআর পুলিশ টানবে তাতে বিকেল 5টার আগে ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করা উচিত। আর 5টার আগে যদি অ্যারেস্ট না হয়, ওই জাভেদ খানের ওই এলাকাটায় শুনেছি কি একটা মিটিং হচ্ছে, ওখানে যদি বসে থাকে তাহলে ধরে নিতে হবে যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতিটা চাপের রাজনীতি, তার সঙ্গে গরিবের প্রাণ, ন্যায় বিচার, শ্রমিকের মৃত্যু এগুলোর কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক আপনার বক্তব্য যদি সত্যিকারের আপনার ন্যায় বিচার দেওয়ার হয়, আপনি যদি সত্যি মেয়রের চিঠিটা এই সইটা তুলে ধরে আপনি এই বার্তা দিয়েছেন যে যত ওপরের লোকই হোক এই ধরনের ভয়ঙ্কর দুর্নীতিতে আপনি ছাড়বেন না, আপনার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা রাখতে 5টার মধ্যে ববি হাকিমের অ্যারেস্ট হওয়া উচিত। আর যদি না অ্যারেস্ট হয়, ওখানে বসে থাকেন, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার অত বড় কথাটাই গুরুত্বহীন দাঁড়িয়ে যাবে। উনি শুধু চাপের রাজনীতি করছেন যাতে তৃণমূলটাকে ভাঙা যায়। ফলে ববি হাকিমকে বলছেন দেখো হাতে আছে ধরবো না, তুমি লোক ভাঙাও, লোক ভাঙিয়ে নিয়ে ওখানে যাও, তাহলে ধরবো না। তো কোনটা সেটা আজকে তো মুখ্যমন্ত্রীকে প্রমাণ করে দিতে হবে। কালীচরণ গ্রেফতার হয়েছে এবং সেই ক্ষেত্রে ববি হাকিমেরও নাম বারবার করে উঠে আসে। কালীচরণ ববি হাকিমের লোক সবাই জানে, কালীকে ববি হাকিমের ইয়ে সবাই জানে। ববিদার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, ববিদাকে আমি পছন্দ করি, ববিদা আমার দাদার মতো। কিন্তু যে ঘটনা মুখ্যমন্ত্রী নিজে বিবৃতি দিয়ে ববি হাকিমকে ইন্ডিকেট করে স্টেটমেন্ট দিয়েছেন, সেটাকে মাপকাঠি করে ধরতে হবে মুখ্যমন্ত্রী এটা সত্যি ন্যায় বিচারের জন্য ববি হাকিমের সই দেখিয়েছেন, নাকি ববি হাকিমকে প্রেসার দিয়ে তৃণমূলের কাউন্সিলর ভাঙানোর জন্য মুখ্যমন্ত্রী প্রেসার দিয়েছে, সেটা আজ বিকেল 5টায় বুঝতে পারবো। দু অভিযোগ থাকলে বেশ করেছে গ্রেপ্তার। এখন যিনি তারকেশ্বর চক্রবর্তী উনি বা ওনার আইনজীবীরা বিষয়টা বলতে পারবেন, আমি তো দেখতে যাইনি, আমি বলতে পারবো না। তবে এই ধরনের গ্রেফতার বহু ক্ষেত্রে ভিত্তিহীন অভিযোগে বা শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হিসেবে যাতে না হয় সেটাও দেখতে হবে। কেউ একটা কিছু বলে দিল এখন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, এটাও তো ঠিক হচ্ছে না। বলছি, সমস্ত বাণিজ্যিক বহুতলের প্ল্যান এবং অন্যান্য নথি সঠিক আছে কিনা তার জন্য বিশেষ অডিট হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা কি মনে করেন কোন কোন তারাতলা কাণ্ডের পরে কোন কোন বিষয়গুলো বিশেষ করে এই অডিটের আওতায় আনা উচিত? মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন, রাজ্য সরকার যদি সিদ্ধান্ত করে থাকেন যে তারাতলা কাণ্ডের পর বড় বাড়ি বাণিজ্যিক বাড়িগুলিতে অডিট হবে, তো নিশ্চিতভাবে তারা করতেই পারেন। এখানে বিরোধিতা করার কোনো প্রশ্নই নেই। বিরোধী দল বলে সব বিষয়ে বিরোধিতা করতে হবে, কারণ বড় বড় লোকেরা অনেক সময় প্ল্যান ট্যান ডিভিয়েট করে নিজেদের মতো করে একটা সিন্ডিকেট কাজ করে, আমরা বাইরে থেকে বুঝতে পারি না। তো সেখানে যদি সত্যি একটা সততার সঙ্গে অডিট করেন হবে। কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা অনুরোধ করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই বড় প্রজেক্টগুলো অডিটের জন্য যে বন্ধ রাখছেন, ওখানে বহু নির্মাণ শ্রমিক কাজ করেন, এবং এই নির্মাণ শ্রমিক যারা তারা অনেকে না একই পরিবার, হয়তো গ্রাম থেকে আসছেন, ওই সাইটেই থাকে, এরকম একটা ব্যাপার হয়। বড়গুলো অনেক লোক কাজ করেন, ফলে তাদের তো দৈনিক মজুরি বন্ধ হয়ে যাবে, খাবেন কোথা থেকে? তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, এটা আমি দেখছি, অত্যন্ত মানবিকভাবে তিনি রেসপন্ড করেন, এবং গতকাল সেদিনই আমায় বলেছিলেন আমি দেখছি তাদের খাবার দাবারের কি করে ব্যবস্থা করা যায়, তারা যাতে বিপদে না পড়ে। তো কাল উনি ঘোষণাও করেছেন যে বিল্ডারদের বলা হচ্ছে যে যারা বাড়ি যাবেন, যারা থেকে যাচ্ছেন বা দূর থেকে এসছেন তাদের যেন এই থাকা খাওয়ার একটা ব্যবস্থা সাইটে কিছু করা যায়,
মুখ্যমন্ত্রী সেই অনুরোধ রেখেছেন, আমি একেও স্বাগত জানাচ্ছি। যারা ক্যামাক স্ট্রিটের লোক বলে কার্জন বন্দ্যোপাধ্যায়ের নাম ওটা ভুল হয়েছে। কানাক স্ট্রিটের কালীচরণ বলে যিনি গ্রেফতার হয়েছেন, ফেঁসে গেল কালীরামের ঢোল, তো ঢোলটা কিনে দিয়েছিল পুরসভা, ক্যামাক স্ট্রিট নয়। তো সুতরাং ওই জায়গাটা একটু কম্পাসের দিক নির্দেশের গন্ডগোল হয়েছে, অথবা এখানকার ব্যক্তিকে হয়তো আড়াল করার জন্য উদরপিণ্ডি উদর গাড়ি চাপানো হয়েছে স্টেটমেন্টে, যাতে একে দিয়ে কুনকি হাতির মতো পুরসভাটা ভাঙানোর কাজ করা যায়, ওকে চাপে রাখা। কিন্তু ক্যামাক স্ট্রিট, আমি যেটুকু জানি, কালীর কোনো অন্যায় কাজ ক্যামাক স্ট্রিট সমর্থন করে না। ক্যামাক স্ট্রিটই উল্টে কালীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল এবং কালীকে পুরসভা থেকে সরাবার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে মেয়রকে বার্তা দেওয়া হয়েছিল ইয়ের থেকে, ক্যামাক স্ট্রিট থেকে। এবং আমি আরো বলছি এই কালী কে কি আমি কিছু জানি না, কিন্তু ক্যামাক স্ট্রিট দলকে বারবার বলেছে কালীকে পুরসভা থেকে সরাতে, কারণ কালীকে ঘিরে একটা চক্র তৈরি হওয়ার অভিযোগ আসছিল। বলছি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলছেন লাভ জেহাদ, জোর করে ধর্ম পরিবর্তন, এইসবের কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার এবং তার জন্য আইনও আসবে। দেখুন, এগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যতক্ষণ না আইন আসছে আমরা এই নিয়ে মন্তব্য করব না। কিন্তু এই যে লাভ জেহাদ মানেটা কি? এর তো একটা, আচ্ছা, কেউ যদি অন্য কোনো ধর্মের মানুষ, কোনো একটি দুটি আলাদা ধর্মের ছেলে মেয়ে যদি তাদের পরিচয় হয়, প্রেম হয়, বিয়ে করে, এটাকে লাভ জেহাদ মানেটা কি? এটা কোনো কাজের কথা হলো? বা ধর্মান্তকরণ, হ্যাঁ, মানে এবার কেউ যদি মন থেকে কেউ কোনো ধর্ম গ্রহণ করে থাকেন, তো এবার এটা কেউ যেন জোর করে না করেন বা না করেন, এই ধরনের কিছু হতে পারে। বাট যেগুলো সমাজে, দেখুন, সব আমরা নিশ্চয়ই যে যা ধর্ম পালন করব, কিন্তু ধর্মের ঊর্ধ্বেও তো কিছু বিষয় থাকে। মাইকেল মধুসূদন দত্ত তো খ্রিস্টান হয়েছিলেন কেন? মাইকেল মধুসূদন দত্ত অন্যতম শ্রেষ্ঠ গর্বের বাঙালি, তো তিনি হয়েছিলেন কেন? রাজা রামমোহন রায়, ঠিক আছে, তার সমাধি, দাহ নয়, সমাধি তো ব্রিস্টলে কেন? তো আপনাকে মানে বিভিন্ন সমাজ, মানে শুধু হিন্দু মুসলমান দেখলে হবে না, হিন্দু, ব্রাহ্ম, মুসলমান, খ্রিস্টান, এই অনেক কিছু দেখতে হবে। দেখে নিয়ে দুম করে আজকে সমাজে এসে লাভ জিহাদ অমুক এগুলো বলার আগে ওরা কি করতে চায় দেখে আমরা নিশ্চিতভাবে। এখানেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে গুন্ডা দমন বিল নিয়ে আপনি বলেছেন যে আপনাদের অবস্থান কি হবে। শোনা যাচ্ছে এই যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল আসবে এবং সেখানে বিভিন্ন সব ধর্মের মানুষের ক্ষেত্রেই বিবাহ বিধি একই রকম ভাবে প্রযোজ্য হবে, যেটা বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলোতেও একইভাবে এটা পাস হয়েছে। এখানে আপনাদের ভূমিকা বা অবস্থান কি হবে? আমাদের ভূমিকা এ বিষয়ে, আমরা পুরোদস্তুর গোটা বিষয়টা আমরা দেখছি। আমরা প্রত্যেক ধর্ম তাদের এক একটা, হিন্দু ধর্মেরও অনেক শাখা প্রশাখা আছে, হিন্দু ধর্মেরও অনেক, ব্যাপারটা শুধু হিন্দু আর মুসলমান নয়, হিন্দু ধর্মেরও অনেক শাখা প্রশাখা আছে, অনেক জনগোষ্ঠী আছেন, নানা ধরনের বিষয় রয়েছে। আবার অন্যান্য ধর্মেরও বিভিন্ন বিষয় আছে। আমরা চাই যেটাই হোক সেটা সব ধর্মকে একটা মর্যাদা দিয়ে, একটা ঐকমত্যের ভিত্তিতে, খুব তাড়াহুড়ো করে, খুব স্পর্শকাতর কোনো বিষয় খুব তাড়াহুড়ো করে প্রপার আলোচনা, প্রপার পদ্ধতি, মানুষের মধ্যে একটা ঐকমত্য তৈরি করার চেষ্টা বা মানুষের মতামত গ্রহণ ছাড়া চাপিয়ে দিলে সেটা কিন্তু একটা কাউন্টার প্রোডাক্টিভ বা কাউন্টার রিয়াক্টিভ যেন কোনো কিছু না হয়। শুনতে যেগুলো ভালো লাগে সেগুলোকে আরো গভীরে গিয়ে বিশ্লেষণ করে, সবাই যদি বলেন ভালো তো ভালো, কিন্তু সেখানে যদি, আমি আবার বলছি, এটা শুধু কিন্তু এটা মুসলমান সমাজ বা অমুক সমাজ বা তমুক এইটা নয়, হিন্দুদের মধ্যে অনেক রকম অনেক রীতিনীতির ব্যাপার আছে, অনেক জনগোষ্ঠী আছেন। ফলে সবটা একটা জনগণের তাড়াহুড়ো করে একটা বিল আনলাম, এখনো সে বিল দেখতে পাচ্ছি না, বিল এনে 1 ঘন্টার ডিবেট এবং একটা নিয়ম পাল্টে গেল। মুখ্যমন্ত্রীকে বলবো তাড়াহুড়ো করবেন না, সেরকম হলে আরো এটা বিচার বিবেচনা করতে কোনো কমিটিতে পাঠান, সেই কমিটি ঘুরে ঘুরে মানুষের মতামত নিন। এগুলো আমরা কি বলবো, সেগুলো আমাদের গতকাল থেকে আমরা আলোচনা করছি, আমরা দলের নেতৃত্ব গোটা বিষয়টা দেখছি। হুমায়ুন কবির তিনি বলছেন যে রেজিনগরের হুমকি দিয়েছেন যে বিজেপির জেলার সভাপতিকে গায়েব করে দেবো মুসলিমদের জড়ো করে, কে মুখ্যমন্ত্রীকে এসপি চিনি না।
সেটা ভাঙা মারবো, হুঁশিয়ারি দিচ্ছেন এই সেটা ভাঙা মারবো, এরকম আমি বলছি। মুসলিমদের জন্য শুরু। না না মানে সেটা ভাঙা মারতেই হবে বলেছে। দেখুন, হুমায়ুন কবিরকে অনুরোধ করব যে যেগুলো সামগ্রিক বিপদ বা যে কাজগুলো বিজেপি সরকার এইভাবে করার চেষ্টা করছে, ওদের নিজস্ব এজেন্ডাগুলো এইভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার বিরোধিতার মতো করে নিশ্চয়ই হবে। আমরাও আছি, আমরাও তো প্রথম থেকে বলে যাচ্ছি এগুলো, কিন্তু তার জন্য এমন কিছু করবেন না যাতে আইন শৃঙ্খলার সমস্যা হয়, যাতে বিজেপি আরো বেশি করে সরব হতে পারে। মানে সেটা এমন কিছু সংলাপ বা এমন কিছু কাজ করা উচিত নয় যেটাতে আইন শৃঙ্খলা জনিত কোনো এমনভাবে পরিস্থিতি তৈরি হয় যেটাই আবার বিজেপিরই হাত শক্ত হয়ে যায় প্রচার করার জন্য। সে ধরনের কথাগুলো না বলাই ভালো। হুমায়ুনবাবু বিরোধিতা করবেন, তিনি তো বিধানসভায় আছেন, এবং মানুষকেও আমরা নিশ্চয়ই মিটিং মিছিল যেখানে যেটা প্রয়োজন আমরা মানুষের দরবারেও যাব, আমরা সর্বাত্মকভাবে বলবো, কিন্তু সেটা আইন ভঙ্গ করে বা কোনো এমন উগ্র আচরণ যাতে আইন শৃঙ্খলার অবনতি হয় সেই করে বিতর্ক বাড়াবার অর্থ হয় না। ওবিসি সংরক্ষণ নিয়েও একটা বিল আসতে পারে, যেটা জানা ওগুলো যাচ্ছে। আমাদের নেতৃত্ব পুরো খতিয়ে দেখছেন। না, এখানে একটা প্রশ্ন, যে তৃণমূল সরকারের সময় শংসাপত্র নিয়ে বিস্তর অভিযোগ ছিল, সংরক্ষণের আওতায় অনেক জনগোষ্ঠী ছিলেন বা আছে, সেগুলো সম্পর্কে সেগুলোর বিষয়তেও বেশ কিছু বদল আসতে পারে। দেখুন, একটা কথা বলি, তৃণমূলের সময় সব অভিযোগ ছিল বলে যে চলছে। লক্ষ্মীর ভান্ডার 10 জন না 12 জন পুরুষের অ্যাকাউন্টে কেন গেছে এই নিয়ে একদম মানে কত কথা শুনতে হয়। এখন কেন গেছে, কোন আমলা সেটাকে এন্ট্রি করেছে, কি করেছে, সেগুলো তো একটা আলোচনা সাপেক্ষ। এবার ওই তার বদলে আপনি দেখেছেন ওই যে ভানুর সিনেমাটা, ওই যে রমাপদ সাহিত্যিক, উনি লিখতেন রমা রায় আর নাম হচ্ছে রমাপদ, এরকম নানা রকম গুলিয়ে যেতে পারে কোনটা পুরুষ কোনটা মহিলা। কিন্তু এবার মহারাষ্ট্রে বিজেপির জমানায় যে 14,000 মহিলা স্কিম গিয়ে পুরুষে ঢুকেছে সেটাও দেখুন। মানে সবটা তৃণমূল খারাপ, মানে ওটা বলে তো হতে পারে না। ওনারা যে দিচ্ছেন, আমরা প্রচুর মানুষ উপকার পেয়েছেন, প্রচুর শংসাপত্র পেয়েছেন। কোথাও যদি কোনো ত্রুটি থাকে সেটা তো তৃণমূল নেতারা বসে বসে করছেন না, সেখানে আমলারাও রয়েছেন, ইত্যাদি রয়েছেন, টেকনিক্যাল ত্রুটি হতে পারে। ফলে এগুলো ওনারা বিলে কি আনছেন দেখে আমাদের দল যথাযথ। কিন্তু ওবিসি নিয়ে কুনাল্লা, ওবিসি নিয়ে তো হাইকোর্টের তরফ থেকেও যে অবজারভেশন দেওয়া হয়েছিল সেখানে উল্লেখিত ছিল যে গভর্নমেন্টের ভুলের বিষয়টা, এবং একাধিক গোষ্ঠী যাদের এখানে এন্ট্রি পাওয়ার কথা না তাদেরকে এন্ট্রি দেওয়ানো হয়েছিল, এবং বলা হচ্ছিল যে মুসলমানদেরকে যাদের থাকার কথাই নয় এই অংশে তাদেরকে ঢোকানো হয়েছিল। সেটা তো ছিল না, সেটা ওরা কি বিলটা আনছেন সেটা খতিয়ে দেখে আইনি ভাবে যা যা করার তৃণমূল সরকার মানুষকে আরো বেশি সুযোগ দিতে চেয়েছেন, সুপরিষেবা দিতে চেয়েছেন, মানুষের জীবনের সমস্যার জট খুলতে চেয়েছেন। এখন এরা কি চায় সেগুলো কত মানুষের সুবিধা হবে না অসুবিধা হবে, আইন মেনে আমরাও সেগুলো খতিয়ে সমস্তটা দেখব। আগে আমাদের শীর্ষ নেতৃত্ব পুরোদস্তুর এটা বিচার বিবেচনা করছেন। তামান্নার খুনে 12 জন আসে, পুলিশ মুখ্যমন্ত্রী বলার পরেই অ্যাকশনে 12 জন এখন অ্যারেস্ট হলো এই তামান্নার। না, আমি একটা কথা বলি, তামান্নার মৃত্যুটা একটা ভয়ঙ্কর, সেখানে যারা করেছে তাদের অ্যারেস্ট হওয়া উচিত। কিন্তু এইসব ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আমি কাউকে জাস্টিফাই করছি না, কোনো একটা ঘটনা ঘটলে হয়তো 2 জন করলো বা 3 জন 4 জন জড়িত। এবার কেসটা করার সময় স্থানীয় সমীকরণে যার যার উপর রাগ আছে সব নাম সেইখানে যোগ করে দেওয়া হয়। এবার পুলিশকে তখন খতিয়ে দেখতে হয় যে সত্যি পুলিশও বুঝতে পারে, তারাও তো তদন্ত করেন যে এই 4 জন সত্যি অপরাধটা করেছে, আবার এই 4 জনের নামটা এই তালে জুড়ে দেওয়া হয়েছে। ফলে সেক্ষেত্রে পুলিশও মানে দেখে যে অকারণ রাগ মেটানোর জন্য জড়িয়ে দেওয়া নাম, সে তারা যাতে হ্যারেস না হয়। আর এখন আবার শুনলে মনে হয় এফআইআর নেমড কেন গ্রেফতার হয়নি, আর এফআইআরটা হয়তো 4 জন মানে মূল অপকর্ম করেছে। এবার এলাকার সমীকরণে আচ্ছা দিচ্ছিস যখন সব নাম দিয়ে দে, এইগুলো একটু খতিয়ে দেখে নিতে হয়। আমরা চাই প্রকৃত দোষীরা 100% অ্যারেস্ট হোক, আবার মানে শুধু নাম দিয়ে দেওয়ার জন্য হ্যারাসমেন্ট সেটাও যেন পুলিশ খতিয়ে দেখে। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন রাজ্য জুড়ে পালনের নির্দেশ নবান্নের। এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, এটা নবান্ন একজন বিশিষ্ট ব্যক্তির নাম, তারা যদি পালনের কথা বলেন সেটা তারা করবেন।
বলছি 21শে জুলাই এখনো পর্যন্ত আপনাদের কর্মসূচি কোথায় হবে, কিভাবে হবে, সেই সম্পর্কে যদি কিছু ইনফরমেশন পাওয়া যায় যদি বলেন। হাইকোর্টে একটা মামলাটা গেছে 2018 সালে হাইকোর্টে। আমরা এইটুকু শুধু বলছি 21শে জুলাই 1993 মানুষের প্রত্যেকের ভোটার আই কার্ড, যেগুলো আপনার আমার কাছে আজকে আছে, তখন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দাবি করেছিলেন সচিত্র পরিচয়পত্র। এই দাবিতে যে আন্দোলন হয়েছিল, সিপিএম এর পুলিশ গুলি করে 14 জনকে মারে, 13 জন আইডেন্টিফাইড, একটি বডি আইডেন্টিফাই হয়নি, অনেক আহত, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা হয়। সেই বছর পর থেকে প্রত্যেক বছর 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোতে যারা আন্দোলন করেছেন, তখন কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল, তারা এই দিবসটি পালন করে। এবং যেহেতু গণহত্যাটা ধর্মতলায় হয়েছিল, ফলে ধর্মতলাতেই পালনটা করা হয়। এবং এটা ব্যতিক্রমী, কারণ অত বড় একটা গণহত্যা কলকাতার বুকে এ যাবৎকালে হয়নি। সেই জন্যই ঘটনাস্থলেই ওই একটি দিনের জন্য ব্যবহার করা হয়। তো তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবেই তারা পালন করতে চাইবে। বাকি সরকার কি বলবে, পুলিশ কি বলবে, পরবর্তীকালে কি হবে, সেটা দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। কিন্তু 21শে জুলাই ধর্মতলায় পালিত হবে। মানে পুলিশ প্রশাসনে কি অনুমতি চাওয়া হয়েছে? এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আমরা এইটুকু বলছি 21শে জুলাই ধর্মতলায় পালিত হবে। 2018 সালের একটা অর্ডারও রয়েছে হাইকোর্টের, সেটার পরিপ্রেক্ষিতে দেখুন, আমাদের এখানে সব অদ্ভুত। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা আদালতকেও মানি, কিন্তু ঈদের দিন, ছুটির দিন, ঈদ ছুটি হয়, এমনিতেই সকালে রেড রোডে গাড়ি কম চলে। ছুটির দিন, ঈদের দিন 2 ঘন্টার জন্য নামাজে রেড রোড বন্ধ হলে আমরা আপত্তি করি। আর যোগ দিবসের মঞ্চ হবে প্রধানমন্ত্রীর জন্য, ওয়ার্কিং ডেতে 7 দিন রেড রোড বন্ধ ছিল। ফলে এরা যে কখন কোন দিকে এদের মানে মানুষের অধিকার রক্ষা হয় আর খর্ব হয়, এ বোঝা খুব মুশকিল। ওনারা এই যে 21শে জুলাই তো 2011 সালে ব্রিগেড হয়েছিল ক্ষমতায় আসার পর, 2026-এ এখন আর সরকার বড্ড কাদা। কিন্তু কথা হচ্ছে এই 65 জন বিধায়ক চলে গেছেন, 20 জন এমপি চলে গেছেন, জনসমাগম, লোক, এগুলো যতজন এমপি গেছেন, যতজন বিধায়ক গেছেন, সবাই মন থেকে যাননি বিধায়কদের। এর মধ্যে 8-10 জন আছেন নিজেদের অঙ্কে গেছেন, বাকি বিধায়করা নানা চাপে আছেন, বিভ্রান্ত আছেন, সেই বিধায়কদের দোষ দিচ্ছি না। কিন্তু যারা গেছেন তারা ব্যক্তিগতভাবে গেছেন, কর্মীরা যায়নি। এদের সবাইকে যোগ করলে, এই এমপি এবং এমএলএ যোগ করলে, তাদের বাড়ির লোক যোগ করলে, বাড়ির লোকও সাপোর্ট করে না, বলছি তাদের যোগ করলে 500 লোক হবে না, 500 লোক হবে না। কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। না, বিষয় হচ্ছে কর্মীরা ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেছিলেন কেন নবান্নে? কর্মীদের এলাকায় ঢুকলে বিজেপি ডিম মারছে বলে কর্মীদেরকে জোর করে এই সমাবেশস্থলে নিয়ে আসা, এই বিধায়ক, এমএলএ, এমপি এরাই তো করতেন। তারা যখন নেই, কারা কি করতেন? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কর্মীরা এসেছেন এবং আসবেন। এই যে বিধায়ক বা সাংসদরা যারা যাচ্ছেন, তারা তো এই আন্দোলনের একটা প্রোডাক্ট। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটাকে ব্যবহার করে তারা কেউ এমএলএ বা এমপি হয়েছেন বা কাউন্সিলর হয়েছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা ছাড়া এদের কি ভ্যালু আছে? কর্মীদের কাছে কোনো ভ্যালু নেই। বাংলায় যে 2,31,00,000 লোক মানুষ ভোট দিয়েছেন, তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভোট দিয়েছেন। ফলে কর্মী সমর্থক মানুষ তারা আছেন। যদি কেউ নেই, তারা এমএলএ হয়ে গেছেন, এমপি হয়েছে, সাপের 5 পা দেখছেন, তারা এখন মনে হয়েছে তারা বিরাট ব্যাপার। একটা ভোট আসুক, একটা, এই গদ্দারদের জামানত জব্দ হবে। একটা ভোট আসুক, এই বিজেপির কোলে কোলে দুলে দুলে ঘুরে নিক 2 দিন। একটা ভোট আসুক, এগুলোর পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। এখন তো বিজেপি নেতাদের পায়ে পায়ে ঘুরছে। আপনি বলুন, একজন কাউন্সিলর, এই যে যারা এখন যাচ্ছে, এই যদি কেউ ওদিকে যায়, কিভাবে যাচ্ছে? ওকে তার ওয়ার্ডে বিজেপির লোকেরা মেনে নেবে? তৃণমূলের ভোটাররা মেনে নেবে? গদ্দার, বেঈমান। তো সুতরাং বিজেপিও যদি, মানুষ ক্ষুব্ধ থাকবেন। বিজেপি যারা করেছেন, যারা এতদিন বিজেপি করলেন, এখন হচ্ছে যার বিরুদ্ধে আন্দোলন করেছেন সে এসে সেই দলের মাথায় বসবে। তৃণমূলের কর্মীদের কাছে গদ্দার, বিজেপি কর্মীদের কাছে সুবিধাবাদী, আর সাধারণ মানুষের কাছে এরা একেবারে নিকৃষ্ট রাজনীতির পরিচয় দিচ্ছেন। একটা ভোট আসুক,
এই গদ্দারগুলোর একটা ক্যান্ডিডেট হোক। বলছি পার্টির ব্যাংক অ্যাকাউন্টে সিজ, এই 21শে জুলাই বিশাল পরিমাণ খরচ কোথা থেকে আসবে? পার্টির ব্যাংক অ্যাকাউন্ট সিজ, ওগুলো তো বিশাল পরিমাণে খরচ কোথা থেকে আসবে? টেকনিক্যাল বিষয়। কাদের টাকায় আসবে? মানুষ, তৃণমূল, ও কোনো ব্যাপার নেই। একটা রুটি আর আলুর তরকারি নিয়ে লোকে বেরিয়ে পড়বে, কোনো চাপ নেই। এবং ওটা পুরো মানে, আর বাকিটা আইনের বিষয়। বলছি এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ব্যবস্থাপনায় আমরা দেখেছি যে কখনো সল্টলেকে, কখনো গীতাঞ্জলি স্টেডিয়ামে যারা ব্যবস্থাপনা করতেন কাউন্সিলর থেকে এমএলএ সব তো এখন জেলে। আরে ক্ষমতায় আসার আগেও তো 21শে জুলাই হয়েছে, 2011-র আগেও তো 21শে জুলাই হয়েছে, 2004-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় একা সাংসদ, 2006 যখন আমরা মাত্র কয়েকজন তৃণমূলের বিধায়ক, তখনও তো 21শে জুলাই হয়েছে। এর আগেও তো দু একজন চলে গেছেন, তারা আবার কেউ হারিয়ে গেছেন, মুছে গেছেন, কেউ ফিরেছেন, আবার কেউ অন্য দলে থেকে গেছেন। তো 21শে জুলাই কর্মীদের স্রোত, শহীদ তর্পণ তো হয়েছে, তো হবে। কংগ্রেসও বড় করে করবে বলছে, কংগ্রেসের তরফ থেকেও বলা হচ্ছে। শহীদ মিনার, যেমন কংগ্রেস শহীদ মিনারটা একটু বৃষ্টিতে কাদা টাদা হবে, কিন্তু সে ওনাদের বিষয়, ওনাদের বিষয়। কংগ্রেস কেন করেননি এতদিন আমরা তো তাও জানি না। এবং সব থেকে বড় কথা, যে 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, সেদিন তো তৎকালীন প্রদেশ কংগ্রেস তো বিরোধিতা করেছিল। ফলে এটা দলের থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের শহীদ তর্পণ। তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, কিন্তু প্রদেশ কংগ্রেস কিন্তু ওই আন্দোলনে তখন কিন্তু সবুজ সংকেত দেয়নি বা সামিল হয়নি। আর আন্দোলনটা কিসের জন্য ছিল? কোনো ব্যক্তি স্বার্থে নয়, সচিত্র পরিচয়পত্র চাই। আজকে আপনার আমার কাছে যে ভোটার আই কার্ড আছে, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর 14 জন শহীদের রক্ত দিয়ে পাওয়া। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার আছে এই শহীদ তর্পণটা করার। ইন্ডিজোটের কি কেউ আসবে এবার? কি এরকম কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে ইন্ডিজোটের? এই নিয়ে কোনো মন্তব্য করবো না। দাদা, লাস্ট করে পুলক রায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে তাকে একটি ওই ভেড়ি এবং হোটেল মুক্ত করতে হবে। তিনি 1 বছর মন্ত্রী থাকাকালীন করেননি। আজকে এলাকার লোকজন রাস্তায় নেমে তার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে, পুলিশের ভূমিকা নিয়ে তারা বিক্ষোভ করছে। একেবারেই বলতে পারবো না, ওটা পুলকবাবু বলতে পারবো। বলছি সুন্দরবনে আরেকটা শেখ শাহজাহান পাওয়া গেছে, তার বিরুদ্ধে মহিলারা, সুন্দরবনে তৃণমূলের আরেকজন শেখ শাহজাহান পাওয়া গেছে, তার বিরুদ্ধে মহিলারা অত্যাচার করেছে, বলছে অত্যাচারের, জমি দখল করে নিয়েছে, রাজপ্রাসাদ বানিয়েছে, গরিব মানুষকে টাকা দেয়নি 100 দিনে। আমি বলতে পারবো না। যদি কেউ কোনো অনাচার কেউ করে থাকে, এবং যারা অনাচার করে সাধারণত একটা শাসক দলের নাম ব্যবহার করে দিলে সুবিধা হয়, তো ফলে সেরকম কিছু হয়ে থাকলে পুলিশ ব্যবস্থা নেবে। আবার এরকমও দেখতে হবে, বালুরঘাটের নারী নির্যাতনের ধর্ষণের কেসের আসামি, তাকে বিজেপি কোলে করে রাখছে কিনা চাটন ঋত, সেটাও তো দেখতে হবে। নারী নির্যাতন আপনি শুধু এদিকে ওদিকে বলবেন, তা বালুরঘাটের যে শ্লীলতাহানির কেস, সেখানে মহিলা তো প্রকাশ্যে বয়ান দিয়েছেন, সেই ভিডিও ঘুরছে। তাহলে বিজেপি কোনো গ্রামে নারী নির্যাতনের বলবে, আর এখানে চাটন ঋতকে কোলে দোল খাওয়াবে, দুটো তো একসঙ্গে হবে না। হিন্দি